হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। গল্পের শুরুতে আমরা থাইল্যান্ডের একটা গ্রামের ভেতরে থাকা থমথমে একটা বাড়ির ভেতরে লিসা নামের একজন গর্ভবতী মহিলাকে দেখতে পাই, যে মহিলাটি তার পেটের ব্যথায় প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু তাকে দেখার মতো কেউই ছিল না। আর দুর্ভাগ্যবশত বাচ্চা হবার আগে এই মহিলাটি ভয়ঙ্কর অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আর এখন আমাদের দেখানো হয় থাইল্যান্ডের বর্ডারে থাকা কয়েকজন যুবক সৈন্যদের, যারা কিনা দেশের জন্য লড়াই করে যাচ্ছিল, কিন্তু এই যুবকেরা কোনোভাবেই তাদের প্রতিপক্ষের সাথে লড়াই করে জিততে পারছিল না। তারা এক এক করে আহত হয়ে ক্যাম্পে ফিরে আসছিল, কিন্তু তখনই তাদের মধ্যে সুজিন নামের একজন ছেলে চিৎকার করে সবাইকে বলতে থাকে যে আরে আমরা শত্রুদের দেখে কেন ভয় পাচ্ছি, আমাদের হাতেও তো তলোয়ার রয়েছে, আমরা ওদেরকে হারিয়ে দেব, চলো আমরা আবারও যুদ্ধে যাই। সুজিনের এইসব কথা শুনে তার বন্ধুরা সবাই প্রচন্ড সাহস নিয়ে আবারও যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে নিয়ে ছুটে যেতে থাকে, কিন্তু তারা সবাই ভুলে গিয়েছিল যে তাদের প্রতিপক্ষের কাছে বন্দুক রয়েছে, যার কারণে বন্দুকের গুলি খেয়ে সুজিন সহ তার 4 জন বন্ধু আহত হয়ে একটা গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। এই বন্ধুদের মধ্যে একজনের নাম ছিল পিমাক, আর সে তার বুকে গুলি খেয়ে ভয়ঙ্কর রকমের আহত হয়ে গিয়েছিল। পিমাকের সকল বন্ধুরাই ভেবেছিল যে সে মারা যাবে, কিন্তু সৌভাগ্যবশত এ যাত্রায় তারা 5 বন্ধুই প্রাণে বেঁচে যায়। আর অপরদিকে থাইল্যান্ডের সেই গ্রামের ভেতরে বাচ্চা জন্ম দিতে যাওয়া লিসা নামের সেই মেয়েটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে একটা নদীর ধারে চলে আসে আর চিৎকার করে পিমাককে ডাকতে থাকে। তবে অদ্ভুতভাবে এই ডাক শুনে গ্রামে থাকা সকল লোকেরা দ্রুত তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে দিতে থাকে, যেন তারা কোনো ভয়ঙ্কর ভূতের চিৎকার শুনতে পাচ্ছে। তো যাই হোক, এদিকে বেশ কয়েকদিন কেটে যাবার পরে যুদ্ধ শেষ হয়ে যায়, আর এখন পিমাক তার সকল বন্ধুদেরকে নিয়ে গ্রামে ফিরে চলে আসে। কিন্তু নদী পথে এই গ্রামে ঢোকার সাথে সাথে যুবক ছেলেরা সবাই ভয়ঙ্কর রকমের অবাক হয়ে যায়, কারণ এই সম্পূর্ণ গ্রাম রীতিমতো বিরান হয়ে গিয়েছিল। গ্রামে কোনো লোকজন ছিল না, আর এসব কিছু দেখে তারা বেশ ভয়ও পেয়ে যায়। কিন্তু এভাবে ধীরে ধীরে সন্ধে হবার পরে পিমাক তার সকল বন্ধুদেরকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে যায়। সে তার ঘরে ঢুকে তার স্ত্রী লিসাকে চিৎকার করে রাখতে থাকে, আর ফাইনালি লিসা তার স্বামীর বুকে এসে তাকে জড়িয়ে ধরে, আর পিমাক তার স্ত্রীকে পেয়ে রীতিমতো আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। তারা দুজনেই অনেক খুশি ছিল, আর স্পেশালি পিমাক যখন জানতে পারে যে তার একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে, তখন সে আরো বেশি খুশি হয়ে যায়। তো ফাইনালি পিমাক তার স্ত্রীকে সাথে করে নিয়ে তার 4 বন্ধুর সাথে দেখা করতে চলে আসে। যথাক্রমে পিমাক তার স্ত্রীকে তার 4 বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে আমরা জানতে পারি তার 4 বন্ধুর নাম ছিল শিন, লামা, সুজিন এবং মং। এই 4 বন্ধুর মধ্যে সুজিন আবার পিমাকের স্ত্রীকে দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। সে যেন ভাবতেই পারছিল না এত সুন্দর একটা মেয়ে পিমাকের স্ত্রী হতে পারে। তো যাই হোক, যুদ্ধ যেহেতু শেষ, তাই পিমাক তার 4 জন বন্ধুকে আজকে তাদের বাড়িতেই থেকে যেতে বলে, আর স্বাভাবিকভাবে 4 জন বন্ধুই রাজি হয়ে যায়। তাই আজকে তারা নদীর অপর পাশে পিমাকের আন্টি, যিনি কিনা অনেক আগে মারা গিয়েছে, তার ফাঁকা বাড়িতে থাকার জন্য রাজি হয়ে যায়। এখন রাতের বেলা পিমাক তার স্ত্রীকে সাথে করে নিয়ে যখন বাড়ির বারান্দায় বসে গল্প করছিল, তখনই সেই অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সাথে সাথে সে নিজের কাছে থাকা তাবিজটা পরে নেবার চেষ্টা করলে তার স্ত্রী লিসা তাকে বলে যে তাবিজটা নোংরা হয়ে গেছে, ওটা এখন পরার কোনো দরকার নেই, আমি ওটা পরে পরিষ্কার করে দেব। এভাবেই খুনসুটি করতে করতে সেদিন রাতে লিসা যখন তার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য গান গাচ্ছিল, তখনই তার ভয়ঙ্কর গান শুনে চারপাশের গ্রামের সকল লোকেরা রীতিমতো ভয়ে গুটিসুটি হয়ে গিয়েছিল। তো যাই হোক, ফাইনালি পরদিন সকাল হয়ে যায়, আর সকালবেলাতেই পিমাকের বন্ধুরা সবাই দেখতে পায় যে এই নদী দিয়ে এক নৌকা ভর্তি করে যুদ্ধে মৃত সৈনিকদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এইসব কিছু দেখে তারা সবাই মিলে যখন পরদিন বাজার করার জন্য স্থানীয় বাজারে যাচ্ছিল, তখনই মং পিমাকের ঘরের জানালাতে অদ্ভুত অবয়বে তার স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে প্রচন্ড ভয় পেয়ে যায়।
আর ফাইনালি তারা যখন বাজারে চলে যায় তখন তারা আরো বেশি ভয় পায়, কারণ পিমাককে দেখে বাজারের লোকজন রীতিমতো প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তারা কিছু বুঝতে পারছিল না যে এইসব হচ্ছেটা কি। তবুও ফাইনালি তারা একটা মদের দোকানে গিয়ে মদ কেনার সময় সে দোকানদার মাতাল হয়ে থাকার কারণে তাদেরকে বলে দেয় যে পিমাক, তোর স্ত্রী তো ভূতের মতো সুন্দর, ওর যন্ত্রণায় আমরা কেউ গ্রামে থাকতে পারছি না। তবে এইসব কথা শুনে ওই 5 বন্ধুই মনে করেছিল যে এই মহিলাটি হয়তো মাতাল ছিল বলে তাদেরকে ভুলভাল কথা বলছে। তাই সেদিন রাতে পিমাককে ছাড়াই তার 4 বন্ধু মদ খেয়ে পার্টি করতে শুরু করে দেয়। তবে এমন অবস্থাতেই তাদের বন্ধু মং বাকি বন্ধুদেরকে বলতে থাকে যে পিমাকের স্ত্রীকে দেখে আমার প্রচন্ড ভয় করে, আমার মনে হয় ও একটা ভূত। যেটা শুনে উপস্থিত বন্ধুরা সবাই হাসাহাসি করতে থাকে, কারণ এত সুন্দর ভূত হলে তারা ভূতের মতো বউই চাচ্ছিল। যাই হোক, এখন পার্টিতে পিমাককে ডাকার জন্য তারা সবাই সেই ভীতু মংকে পাঠিয়ে দেয় তাকে ডেকে আনার জন্য। ভয়ে ভয়ে মং তার বন্ধুকে ডাকতে গেলে সে তার ঘরের ভেতরে যাবার সময় সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায়। শুধু তাই নয়, মং দেখতে পায় পিমাকের সম্পূর্ণ ঘরটাই যেন এক রাতের মধ্যে পরিত্যক্ত হয়ে গেছে। তবুও সাহস করে সামনে এগিয়ে যেতেই মং খেয়াল করে যে পিমাকের বাচ্চার দোলনাটা একা একাই নড়ে চলেছে, যেটা দেখে মং প্রচন্ড ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর অপরদিকে বাকি 3 বন্ধু মাতাল হয়ে সেখানে নাচ গান করতে ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, সাথে সাথে মং সেখানে গিয়ে তার বন্ধুদেরকে বলতে থাকে যে আমি বলেছিলাম না লিসা সত্যি একটা ভূত। আমি যখন ওই বাড়িতে গিয়েছিলাম বাড়িটা সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়েছিল আর লিসাকেও ভূতের মতো লাগছিল। কিন্তু তার বন্ধুরা কেউ তার কথা একদমই বিশ্বাস করছিল না। তারা ভেবেছে মং হয়তো মাতাল হয়ে গেছে, তাই তারা আবারও নাচ গানে ব্যস্ত হয়ে পড়ে। এখন পরদিন সকালে তারা 4 বন্ধু মিলে গতকাল রাতে ভেঙে যাওয়া সেই সিঁড়িটা ঠিক করতে থাকে। তবে ঠিক করার এক পর্যায়ে তাদের কুড়াল দরকার ছিল, যেটা নেবার জন্য লামা যখন পিমাকের ঘরের ভেতরে চলে যায় তখন সে নিজেও তার বন্ধু মংয়ের মতো সম্পূর্ণ ঘরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। বন্ধুর সাথে কথা মিলে যাবার কারণে লামাও লিসাকে ভূত মনে করতে শুরু করে দেয়। তাই সে শিওর হবার জন্য তার পায়ের নিচ দিয়ে একবার লিসাকে দেখার চেষ্টা করতে থাকে, কারণ নিজের পায়ের নিচ দিয়ে কোনো ভূতকে দেখা হলে তার আসল রূপ প্রকাশ পেয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত লিসাকে ঠিকমতো দেখার আগে লিসা তার দিকে ফিরে তাকায় আর লজ্জা পেয়ে বেচারা লামা দ্রুত তার বন্ধু মংয়ের কাছে এসে বলে যে তুই পাগল হয়ে গেছিস, লিসা একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। এই সব কিছু বলে টয়লেট করার জন্য লামা যখন জঙ্গলের ভেতরে চলে যায় তখনই সে তার সামনে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখে। সেই অর্ধগলিত লাশের হাতে যখন একটা আংটি চকচক করছিল সেটা দেখে লামা প্রচন্ড ভয়ে সেখান থেকে দৌড়ে আসতে থাকে। আর তখনই শত শত মৌমাছি তাকে কামড়ে দেয়। লামা দ্রুত তার বন্ধুদের কাছে এসে বলতে থাকে যে লিসা একটা ভূত, কারণ সে লিসার হাতে হুবহু একই রকমের একটা আংটি দেখে ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার মুখ ভয়ঙ্করভাবে ফুলে যাবার কারণে তার কথা স্পষ্টভাবে কেউ বুঝতে পারছিল না। সে যখন ধীরে ধীরে তার বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করছিল তখনই আবার সেখানে লিসা চলে আসে। লিসাকে দেখে তারা আর কোনো কথাই বলতে পারছিল না। তবে লিসা তার মুখের এমন বেহাল দশা দেখে চিকিৎসা করার জন্য ঔষধ নিতে ঘরের ভেতরে চলে যায়। আর এই সুযোগে লামা অন্য একটা ঘরে গিয়ে একটা খাতায় লিখে ফেলে যে লিসা একটা ভূত। তার সেই খাতার পৃষ্ঠাটা সে তার বন্ধুদেরকে দেখানোর সাথে সাথে সবাই প্রচন্ড ভয়ে থমকে যায়। এটা দেখে তারা সবাই এখন এই বাড়ি ছেড়ে কোনো রকমে নিজেদের যান বাঁচিয়ে নিয়ে পালানোর জন্য ঘরের ভেতরে ছুটে চলে আসে। তবে কৌতূহলবশত শিন লামাকে জিজ্ঞাসা করে যে তুই মৃতদেহের হাতে যে আংটিটা দেখেছিলি সেটা কি হীরার নাকি সোনার ছিল? এমন আজগুবি প্রশ্ন শুনে তারা সবাই রেগে যায়। আর এখন চারিদিকে বৃষ্টি নামার কারণে তারা জানালা দিয়ে পিমাকের ঘরের দিকে তাকালে দেখতে পায় পিমাক এবং তার স্ত্রী একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করছিল, যেটা দেখে পিমাকের বন্ধুরা কোনোভাবেই তাদের প্রিয় বন্ধুকে একটা ভূতের সাথে ছেড়ে যেতেই পারছিল না। তাই রাতের বেলা লামা এবং মং 2 বন্ধু গিয়েছিল তার প্রিয় বন্ধুকে সব কথা খুলে বলার জন্য। আর অপরদিকে ঘরের ভেতরে থাকা শিন এবং সুজিন তারা তাদের উপরে নজরদারি করছিল।
তখনই সেখানে একটা ছেলে এসে তাদেরকে জানায় যে সেদিন বাজারে যে মহিলা তাদেরকে লিসার ভূতের কথা বলেছিল সেই মহিলাটি নাকি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে। এটা শুনে দুই বন্ধু মং এবং লামাকে বাঁচানোর জন্য সাঁতরে নদী পেরিয়ে তাদের কাছে চলে যায়। তবে তারা সবাই মিলেও পিমাককে কিছুই বলতে পারে না, কারণ ততক্ষণে সেখানে তার স্ত্রী চলে এসেছিল। তারা সব বন্ধুরা লিসাকে দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা এই বাড়ি ছেড়ে যাবার কথা তো তাদেরকে বলতেই পারছিল না। উল্টে লিসা আজকে রাতে তাদেরকে খাওয়া দাওয়া করার জন্য দাওয়াত করে বসে, আর নিজেদের যান বাঁচানোর জন্য সব বন্ধুরাই লিসার দাওয়াত গ্রহণ করে খেতে বসে যায়। আর অদ্ভুতভাবে লিসা এখানে তাদেরকে খাওয়ার জন্য বিভিন্ন পোকামাকড়, শুকনো লতাপাতা, এমনকি গরুর গোবরও রেখেছিল। তারা চার বন্ধু এই সব কিছু স্পষ্ট দেখতে পারলেও পিমাক এই সব কিছুকে সুস্বাদু খাবারের মতো দেখতে পাচ্ছিল। তাই সে তার বন্ধুদেরকে বারবার জোর করছিল এইসব কিছু খাবার জন্য। তাই এখন বাধ্য হয়ে নিজেদের যান বাঁচানোর জন্য তারা সব বন্ধুরাই কোন রকম এইসব পোকামাকড়, শুকনো লতাপাতা খেয়ে নিজেদের ঘরে পালিয়ে আসতে চাচ্ছিল। কিন্তু তখনই পিমাক তার সন্তানকে কোলে নিয়ে তার বন্ধুদেরকে দেখানোর জন্য চলে আসে। আর এখানে তার বন্ধুরা দেখতে পায় যে পিমাক আসলে একটা মৃত বাচ্চাকে কোলে নিয়ে আসে। এই সব কিছু দেখে তারা আর এক মুহূর্ত সেই ঘরে থাকতে পারছিল না। তারা চার বন্ধু দ্রুত সেই ঘর থেকে দৌড়ে পালিয়ে যাবার সময় তখনই তাদের পেছন থেকে ভয়ঙ্করভাবে ডাকতে থাকে লিসা। সেটা দেখে দৌড়াতে গিয়ে আবার দুর্ভাগ্যবশত লামার চোখ থেকে তার চশমাটা খুলে পড়ে যায়। তবুও তারা কোন রকমে নৌকাটা নিয়ে নদীর অপর পাশে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা লিসা তার ভয়ঙ্কর শক্তির মাধ্যমে তাদের নৌকাটা নদীর ভেতরেই ঘুরপাক খাওয়াতে থাকে। তবুও প্রচন্ড চেষ্টা করার পরে তারা চার বন্ধু ঘরের ভেতরে গিয়ে দ্রুত দরজা লাগিয়ে দেয়। আর তখনই দরজায় ভয়ঙ্করভাবে কেউ এসে কড়া নাড়তে থাকে। চার বন্ধুই প্রচন্ড ভয় পেয়ে গেলেও তারা দেখতে পায় তাদের ঘরে পিমাক এসেছে। সে তার বন্ধুদেরকে এবার রীতিমতো গালাগালি করতে থাকে, আর সে বলতে থাকে যে তোমরা আমার বউকে দেখে ভূতের মতো কেন ভয় করো। এটা শুনে তার বন্ধুরা তাকে বুঝাতে থাকে যে তার স্ত্রী আসলে সত্যি সত্যি একজন ভূত ছিল। কিন্তু এমন কথা তার বন্ধুদের মুখে শুনে পিমাক রেগে মেগে তার বন্ধুদের সাথে সম্পর্ক শেষ করে দেয়। বেচারা চারজন বন্ধুই প্রচন্ড মন খারাপ করে। আর অপরদিকে পিমাক তার ঘরে গিয়ে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে যে আমার জীবনে ভালো থাকার জন্য শুধু তুমি একাই যথেষ্ট। এইসব কথা বলে সে তার স্ত্রীকে নিয়ে স্থানীয় একটা মেলার মধ্যে ঘুরতে চলে যায়। সেই মেলার ভেতরে তারা বিভিন্ন ছোট ছোট খেলনা কেনে, বিভিন্ন খেলাধুলা করে এবং দুজনেই অনেক ভালো সময় কাটায়। তবে ফাইনালি তারা যখন নাগরদোলাতে চড়তে গিয়েছিল তখনই লিসাকে দেখে স্থানীয় মেলায় থাকা সকল লোকেরা প্রচন্ড ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে চলে যায়। তাই একা একা পিমাক তার স্ত্রীকে নিয়ে মেলার ভেতরে থাকা একটা ভূতের ঘরের ভেতরে চলে যায়, যেখানে আগে থেকেই তার চার বন্ধু অপেক্ষা করছিল পিমাককে তার স্ত্রীর হাত থেকে বাঁচানোর জন্য। তাই সেই ভূতের ঘরে ঢোকার সাথে সাথে তারা চারজন মিলে পিমাককে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে এই সম্পূর্ণ ভূতের ঘরটা নিজের নিয়ন্ত্রণে করে ফেলেছিল লিসা। তারা চার বন্ধু লিসাকে বিভিন্নভাবে দেখে প্রচন্ড ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু এত ভয় পাওয়া সত্ত্বেও তারা তাদের প্রিয় বন্ধু পিমাককে কখনোই ছেড়ে যায়নি। তারা লিসাকে তাদের সামনে থেকে সরানোর জন্য পবিত্র তাবিজ লিসার দিকে ছুড়ে দিতে গেলে লিসা তার হাতটা বড় করে তাদের সবাইকে ধরে ফেলে, যেটা দেখে তারা রীতিমতো সেই ভূতের ঘর ভেঙে সেখান থেকে জঙ্গলের ভেতরে পালিয়ে চলে যায়। জঙ্গলের ভেতরে গিয়ে তারা চার বন্ধু মিলে পিমাকে বোঝাতে থাকে যে তোমার স্ত্রী সত্যি একটা ভূত, তুমি বোঝার চেষ্টা করো বন্ধু, তুমি আমাদের সাথে পালিয়ে চলো। কিন্তু পিমাক তাদেরকে বলে যে তোমরা পাগল হয়ে গেছো, আমার স্ত্রী এখনো বেঁচে আছে, এইসব শুধুমাত্র তোমাদের একটা ভ্রম। যেটা শুনে তার বন্ধুরা তাকে বলে যে তুমি একবার নিজের পায়ের নিচ দিয়ে তোমার স্ত্রীকে দেখবে, তাহলেই বুঝতে পারবে তোমার স্ত্রী কতটা ভয়ঙ্কর একটা ভূত। নিজের বন্ধুদের এমন কথা শুনে পিমাক রেগে মেগে একাই জঙ্গলের ভেতরে চলে যায়। আর এত রাতে জঙ্গলের ভেতরে নিজের বন্ধুদেরকে হারিয়ে তারা চার বন্ধু চিৎকার করে পিমাককে ডাকতে ডাকতে জঙ্গলের ভেতরে খুঁজতে চলে যায়। আর বেশ খানিকটা ভেতরে যাবার পরে তারা দেখতে পায় পিমাক তার বুক চেপে ধরে চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইছে, আর পিমাকের বুক থেকে টাটকা রক্ত ঝরে পড়ছে। তারা পিমাকের কাছে গিয়ে বলতে থাকে যে তোমার বুকে যে গুলিটা লেগেছিল সেই ক্ষত এখনো ভালো হয়নি, তুমি আমাদেরকে কেন বলনি।
এইসব কথাবার্তার মধ্যে দূরে দাঁড়িয়ে থাকা লামা এবং মং মনে মনে ভাবতে থাকে যে পিমাক যেহেতু তার স্ত্রীর ভূত দেখে একদমই ভয় পাচ্ছে না, তাহলে হয়তো তার স্ত্রী একজন মানুষ, বরং পিমাকই একজন ভূত। কারণ পিমাকের যেহেতু বিয়ে হয়েছে, তাহলে পিমাকের হাতেও তো একটা বিয়ের আংটি থাকার কথা। হতে পারে লামা সেদিন জঙ্গলের ভেতরে পিমাকেরই মৃতদেহ দেখেছিল, কারণ যুদ্ধে মৃত সৈনিকদের লাশগুলো তো তাদের পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছিল। তারা মনে মনে ভাবতে থাকে হয়তো তাদের বন্ধু পিমাকে একটা ভূত। তাই তারা সেটা শিওর হবার জন্য পিমাকের হাতের ব্যান্ডেজটা খুলে সেই আংটিটা আছে কিনা এটা দেখতে চলে যায়। তবে সৌভাগ্যবশত তারা পিমাকের হাতে কোনো আংটি খুঁজে পায় না। তবে পিমাক বলে দেয় যে আমার হাতে আসলে অনেক ব্যথা, তাই আমি আংটিটা না পরে সেটাকে গলায় ঝুলিয়ে রেখেছি। আর এবার পিমাকের গলায় সেই আংটিটা রেখে আমার মনে পড়ে যায় যে সে হুবহু এমনই একটা আংটি সেই লাশের হাতে দেখেছিল। তারা বুঝে গিয়েছিল যে পিমাকি ছিল আসল ভূত। তাই তারা পবিত্র সেই তাবিজগুলো পিমাকের দিকে ছুঁড়ে মারে, যেটা পিমাকের বুকে লাগার সাথে সাথে সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, যেটা দেখে তারা 4 বন্ধু নিজেদের জীবন হাতে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। আর এবার তারা সোজা লিসার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে তাকে ভুল বোঝার জন্য। তারা বিভিন্নভাবে তাকে ধরে ছুঁয়ে ভালোভাবে বিশ্বাস করে ফেলে যে লিসা আসলে একজন মানুষ আর তার স্বামী ছিল একজন ভূত। তাই এখন লিসাকে পিমাকের হাত থেকে বাঁচানোর জন্য তারা লিসাকে নিয়ে একটা নৌকাতে করে এই এলাকা ছেড়ে পালিয়ে চলে যেতে থাকে। তবে নদীর মাঝে যেতে না যেতেই তারা বুঝতে পারে যে নৌকাতে বেশি মানুষ হয়ে যাবার কারণে নৌকাটা ডুবে যেতে চলেছে। তাই তারা এক এক করে নিজেদের কাছে থাকা সকল ভারী বস্তুগুলো ফেলে দিতে থাকে, আর এক পর্যায়ে সবকিছু ফেলে দিতে গিয়ে তারা নৌকার বৈঠাটাও ফেলে দেয়। এত সবকিছু ফেলার কারণে নৌকাটা ডোবা থেকে বেঁচে গেলেও তারা এখন নৌকাটা চালাবে কিভাবে সেটাই বুঝতে পারছিল না। আর তখনই জঙ্গলের ভেতর থেকে পিমাক নদীর ভেতরে হাঁটতে হাঁটতে তাদের দিকে আসতে থাকে, যেটা দেখে তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। আর অদ্ভুতভাবে পিমাক নদীতে ডুবে যায়। পিমাক চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইতে থাকে, আর সে বলতে থাকে যে আমার বুকে ব্যথা করছে, তোরা আমাকে সাহায্য কর। কিন্তু তার বন্ধুরা ভেবেছিল যে হয়তো ভূত হবার সে অভিনয় করছে। তবে ধীরে ধীরে তারা বুঝতে পারে যে ভূতেরা তো সবাই সাঁতার কাটতে পারে, আর ভূতেদের তো কোনো ব্যথাও হবার কথা নয়। তাহলে তার বন্ধুর ব্যথা কেন হচ্ছে? নিশ্চয় তাদের বন্ধু বেঁচে আছে। তাই তারা দ্রুত পিমাককে নৌকায় উঠিয়ে নেয়। আর এবার পিমাক তাদেরকে বলে যে তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা আমার বুকে যেখানে ক্ষত সেখানে তাবিজ ছুঁড়ে মেরে প্রচন্ড ব্যথা দিয়েছিস। আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোদের মতোই মানুষ। কিন্তু এইসব কথা শুনে তার 5 বন্ধু নৌকা নিয়ে আবারও নদীর কিনারায় যেতে থাকে। আর তখনই তারা 4 বন্ধু আবারও প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ যদি পিমাকও মানুষ হয় তাহলে ভূতটা আসলে কে? এইসব ভাবতে না ভাবতেই শিনের পকেট থেকে একটা আংটি নিচে পড়ে যায়, যেটা দেখে লামা অবাক হয়ে যায়, কারণ এই আংটিটাই সে সেই লাশের হাতে দেখেছিল। তারা সবাই বুঝে যায় যে তাদের বন্ধু শিনই আসলে ভূত ছিল। তাই তারা শিনকে লাথি দিয়ে নৌকা থেকে ফেলে দিয়ে দ্রুত সেই নৌকাটা হাত দিয়ে টেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তখনই হঠাৎ করে দূরে পড়ে থাকা সেই বৈঠাটা কেউ একজন লামার হাতে তুলে দেয়। ছুটে যেতে থাকা লামা হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়, কারণ সেই দূরে পড়ে থাকা বৈঠাটা কিভাবে কেউ তার হাতে দিতে পারে। সে বুঝে গিয়েছিল ভূত তখনও এই নৌকার ভেতরে রয়েছে। তাই এবার সে শিওর হবার জন্য তার পায়ের নিচ দিয়ে তার বন্ধুদের সবাইকে দেখার চেষ্টা করে, কিন্তু এই কাজটা করতে গিয়ে তারা অনেক ঝামেলা বাঁধিয়ে ফেলে। তবে ফাইনালি লামা দেখতে পায় যে লিসাই ছিল আসল ভূত। তারা সবাই চিৎকার করতে করতে ফাইনালি নদীতে লাফিয়ে সাঁতরে পার হয়ে আসে। কিন্তু তারা 4 বন্ধু পেরিয়ে আসলেও তখনও নৌকাতে মং নামের সেই ছেলেটা পড়েছিল, কারণ সে আবার সাঁতার কাটতে পারত না। কিন্তু সে লিসাকে দেখে প্রচন্ড ভয়ে রীতিমতো সাঁতার শিখে গিয়েছিল। ফাইনালি তারা 5 বন্ধু নদীর তীরে উঠে গেলে তখনও পিমাক তার বন্ধুদেরকে গালাগালি করতে থাকে, কারণ তারা তার সন্তান সহ তার স্ত্রীকে নৌকার মাঝে ফেলে এসেছিল। এটা শুনে এবার তার বন্ধুরা তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। আর ফাইনালি তারা সবাই মিলে একটা বৌদ্ধ মন্দিরে গিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়তে থাকে, যাতে করে তারা লিসার হাত থেকে বাঁচতে পারে। কিছুক্ষণের মধ্যেই সেখানে লিসা এসে হাজির হয়ে যায়, আর তাদের সাথে থাকা সেই তান্ত্রিক বাবা বিভিন্ন জাদুমন্ত্র করে লিসাকে তাদের চারপাশ থেকে দূরে সরিয়ে রেখেছিল, কারণ তারা পবিত্র একটা সুতার ভেতরে বদ্ধ অবস্থায় ছিল। এদিকে লিসা তাদেরকে ধরতে না পেরে বারবার পিমাকের কাছে সাহায্য চাইতে থাকে, যেটা দেখে ছটফট করতে থাকা পিমাক সবার আগে সেই তান্ত্রিক বাবাকে লাথি দিয়ে সেই পবিত্র সুতার বাইরে ফেলে দেয়।
তান্ত্রিক বাবা জানালা দিয়ে পালিয়ে চলে যায় আর লিসা তার 4 বন্ধুকে সে পবিত্র সুতাগুলো দিয়ে বেঁধে ফেলে। তারা সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তখনই তাদের সামনে নদীতে লাঠি দিয়ে ফেলে দেয়া তাদের বন্ধু শিন চলে আসে। তারা শিনকেও ভূত মনে করেছিল, তবে শিন তাদেরকে জানায় যে তার আসলে টাকার অনেক দরকার ছিল, তাই সে একদিন রাতের বেলা সেই কঙ্কালের হাত থেকে হীরের আংটিটা খুলে নিয়ে এসেছিল। এই সব কিছু বোঝার পরে তারা এখন 5 বন্ধু এই ভূতের কাছ থেকে প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করতে থাকে। তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, তবে শুধুমাত্র পিমাক তার স্ত্রীকে দেখে একদমই ভয় পাচ্ছিল না। বেচারি লিসা চিৎকার করে বলতে থাকে যে আমি শুধুমাত্র আমার ভালোবাসার মানুষের সাথে থাকতে চেয়েছিলাম, আমার কি দোষ ছিল? আমার অসুস্থতার সময় গ্রামবাসীরা কেউ আমাকে বাঁচাতে আসেনি। এইসব কথা শুনে পিমাকের বন্ধুরা বলতে থাকে যে তুমি তো মৃত, তোমার সাথে আমার বন্ধু কিভাবে থাকতে পারে? যেটা শুনে পিমাক এই প্রথমবার কান্নাকাটি করতে থাকে, যেটা দেখে বেচারি লিসাও প্রচন্ড কষ্ট পায়। সে তার স্বামীর এমন কষ্ট একদমই সহ্য করতে পারছিল না। আর ফাইনালি পিমাক সবার সামনে বলে দেয় যে তোরা কি ভেবেছিলে আমি জানি না আমার স্ত্রী মারা গেছে? আমি আসলে অনেক আগে পায়ের নিচ দিয়ে লিসাকে দেখে ফেলেছিলাম। আমি সেদিন প্রচন্ড কেঁদেছিলাম। লিসার লাশটা আমি বুকে নিয়ে কেঁদেছিলাম, কিন্তু লিসাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তাই আমি কখনোই ভূত হওয়া সত্ত্বেও লিসাকে ছেড়ে যাইনি। আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে পারবো না লিসা, তুমি এভাবে আমার সাথে থেকে যাও। এসব কথা শুনে বেচারি লিসা অঝরে কান্না করতে থাকে আর পিমাকের বন্ধুরাও তাদের এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায়। ফাইনালি লিসা তার স্বামীর কথা শুনে ভূত অবস্থাতে তাদের সাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং তারা এখন একটা বন্ধু দলের মতো একসাথেই থাকতে শুরু করে দেয়। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।